নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান বনাম নর্থ ইস্ট ম্যাচ নিয়ে। মোহনবাগানের পরের ম্যাচ, যে ম্যাচটা মোহনবাগানের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং নর্থ ইস্টের ঘরের মাঠে গিয়ে নর্থ ইস্টে একটা বড় চ্যালেঞ্জ মোহনবাগানের হতে চলেছে। তবে তাও সেই ম্যাচটা মোহনবাগান জিততে পারলে কিন্তু মোহনবাগান লিগ টেবিলে 3 পয়েন্টের ব্যবধান বেঙ্গালুরু এফসির সঙ্গে বাড়িয়ে নিতে পারবে। উল্টো দিকে নর্থ ইস্ট এমন একটা দল, তারাও কিন্তু চাইবে যে তারা ওয়াইবিকেতে এসে যখন হেরে গেছিলো সেটার বদলা নিতে, এবং নর্থ ইস্টের মাঠে গিয়েরমো, নেস্টর, আলাদিন, জিথিন, তাদের এগেনস্টে কিন্তু মোহনবাগান ডিফেন্সের একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে। তো এই ভিডিওতে মেনলি আমরা আলোচনা করব, যেহেতু মোহনবাগানের দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার অ্যাভেলেবেল থাকছে না, সেখানে মোহনবাগান কীরকম প্লেয়িং ইলেভেন নিয়ে এই নর্থ ইস্ট ম্যাচটায় নামতে পারে, বেস্ট পসিবল লাইন আপ কী হতে পারে মোহনবাগানের, সেটাই আমরা দেখে নেব। তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো মোহনবাগানের দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার অ্যাভেলেবেল থাকছে না, তবে একটুখানি কনফিউশনের ব্যাপার আছে। তো প্রথমত শুভাশিস বোস ম্যাচে 4 নম্বর হলুদ কার্ডটা দেখে, সেটা নিয়ে কোনো কনফিউশন নেই। শুভাশিস বোস হলুদ কার্ড দেখে, 4টে হলুদ কার্ড দেখেছে, সে এই ম্যাচে অ্যাভেলেবেল থাকছে না। তবে তার পাশাপাশি আলবার্তো রড্রিগেজ, ম্যাচের লাস্ট মোমেন্টে একটা ঘটনা ঘটে, লাস্ট অ্যাটাক যখন চেন্নাই করছিল সেই সময় গিয়ে কিন্তু একটা ফাউল করে, যদিও চেন্নাই তারপর অ্যাটাকটা কন্টিনিউ করে এবং ম্যাচটা শেষ হয়ে যায় তারপর ওই অ্যাটাকটার পরই। বাট ম্যাচের শেষে সম্ভবত কিন্তু হরিশ কুন্ডু আলবার্তো রড্রিগেজকে হলুদ কার্ডটা দেখায়, যেটা কিন্তু আলবার্তো রড্রিগেজের 4 নম্বর হলুদ কার্ড হয়ে গেছিল। এবং সেটা তো বোঝাই যাচ্ছিল ম্যাচের পর, যখন ম্যাচটা শেষ হলো সবাই মিলে আনন্দ করছে, আলবার্তো রড্রিগেজের মানে মাথায় হাত দিয়ে সে পুরো ঘুরে গিয়েছে, মুখটা একদম কেমন হয়ে গিয়েছে। এবং মলিনাও কিন্তু সেই নিয়ে তোমার সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনা করছিল, যেই কারণে ওয়েন কোয়েল এসে ফিরে গেছিল, রাগ দেখাচ্ছিল। এবং দেন তো আমরা আর কি টিভি স্ক্রিনে দেখতেই পেলাম আলবার্তো রড্রিগেজ ইয়েলো কার্ড। পরের ম্যাচটা মিস করবে বড় বড় করে লেখা ছিল, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ওয়েবসাইটগুলো আর কি খেলা কভার করে সেখানেও আলবার্তো রড্রিগেজ 90+7 ইয়েলো কার্ড সেটা দেখাচ্ছে। শুভাশিস বসু ম্যাচের পর বলে গিয়েছে আমরা দুজন গুরুত্বপূর্ণ প্লেয়ার পরের ম্যাচে অ্যাভেলেবেল থাকবো না। তো কনফিউশনটা কোথায়? কনফিউশনটা হচ্ছে আইএসএল এর অফিসিয়াল ওয়েবসাইটে এখনো পর্যন্ত, আমি 3 তারিখ ভিডিওটা বানাচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু আলবার্তো রড্রিগেজের নামের নিচে 3টে হলুদ কার্ড দেখাচ্ছে। 4টে হলুদ কার্ড কিন্তু এখনো আইএসএল এর অফিসিয়াল ওয়েবসাইট আপডেট করেনি, ওটাই একটা কনফিউশনের জায়গা। তবে সম্ভবত তারা হয়তো আপডেট করে নেবে ওটা। আলবার্তোকে ছাড়াই মোহনবাগান নর্থ ইস্ট ম্যাচে নামতে চলেছে, কারণ হলুদ কার্ড লাস্টে দেখিয়েছিল তাকে। তো সেই জায়গাতে এবার আলবার্তোকে ছাড়া মোহনবাগানের ডিফেন্স কীরকম হতে পারে, সেটাই এই ম্যাচে একটা বড় চ্যালেঞ্জ মোহনবাগানের কোচের কাছে হতে চলেছে। কারণ মোহনবাগানের এই টিমটাই কিন্তু ডিফেন্সের অপশান খুব বেশি নেই। পরের দিকে আনোয়ার আলীর মতো প্লেয়ার দল ছেড়ে দেওয়াতে সেই অপশান আরও কমে গেছিল, এবং প্রপার ব্যাকআপ কিন্তু মোহনবাগান আর তুলতে পারেনি। সেই জায়গাতে একসাথে দুটো গুরুত্বপূর্ণ ডিফেন্ডার শুভাশিস বোস, আলবার্তো রড্রিগেজ ছিটকে যাওয়াটা বড় ধাক্কা। এবং আলবার্তো রড্রিগেজ মোহনবাগান ডিফেন্সের সবথেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ মোহনবাগান যে টানা 6টা ম্যাচে ওপেন প্লে থেকে গোল খায়নি, বা মোহনবাগানে যদি তোমরা ডিফেন্সের ওভারঅল রেকর্ড দেখো, টম আলড্রেড লাস্ট কিছু ম্যাচ ধরে ব্রিলিয়ান্ট খেলছে, নো ডাউট সেই ব্যাপারে। বাট টম আলড্রেড কিন্তু যখন আলবার্তো পাশে থেকেছে তার পারফরমেন্স অনেক বেটার হয়েছে, আলবার্তোকে ছাড়া তার পারফরমেন্স খারাপ। আলবার্তো আর টম আলড্রেড যতক্ষণ একসাথে মাঠে দেখেছে ততক্ষণ মোহনবাগানের ডিফেন্সের রেকর্ড মারাত্মক। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অবভিয়াসলি আলবার্তো রড্রিগেজকে মোহনবাগান মিস করতে চলেছে, সঙ্গে শুভাশিস বসু ছিটকে গিয়েছে, ফলে অপশান কম মোহনবাগানের হাতে। এবার কোচের কাছে সেখানে অপশান কারা কারা হতে পারে। দেখো, আমার মনে হয় না এরকম একটা বিশাল গুরুত্বপূর্ণ ম্যাচে তুমি লেফট ব্যাক হয়তো আমানদীপের মতো কাউকে খেলাতে চাইবে, যে একদমই গেম টাইম পায়নি। সুমিত রাঠি, তার ফর্ম কিন্তু অনেকদিন ধরেই নিম্নগামী। বা সৌরভ ভানুওয়ালা টাইপের প্লেয়ারকেও একদমই আমরা দেখিনি, তাকে তো এরকম বড় ম্যাচে, গুরুত্বপূর্ণ ম্যাচে হঠাৎ করে হয়তো নামিয়ে দেবে না কোচ। সেখানে দেখো কী কী অপশান থাকবে। একটা হচ্ছে 3 ডিফেন্সে চলে যাওয়া, 3 ডিফেন্সে গিয়ে 3-5-2 খেলা, যেহেতু তুমি আপফ্রন্টে এবার একটা এক্সট্রা বিদেশি ইউজ করতে পারবে, সেখানে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। এই ম্যাচে মোহনবাগানের সেটাই মন্ত্র হওয়া উচিত। আর যদি 4 ডিফেন্সের স্ট্র্যাটেজিতে মোহনবাগান সফল সেটা ভেবে কোচ যায়, সেখানে একটু ডিফারেন্টভাবে যাওয়া। তো সেখানে দুটো ফরমেশন নিয়ে আমরা আলোচনা করব। যদি মোহনবাগান 3 ডিফেন্সে যায়, হয়তো কোচের কাছে ফরমেশন ম্যানেজ করাটা কিছুটা ইজি হবে। সেখানে গোলে বিশাল কায়েতকে রাখবে, 3 ডিফেন্সে, মাঝখানটায় টম আলড্রেড, লেফট সেন্টার ব্যাক দীপেন্দু বিশ্বাস, রাইট সেন্টার ব্যাক আশিস রায়। কোনো মতেই এটা একটা ডিফেন্ডেবল 3 ডিফেন্স হবে না, বাট অপশান তো আর কিছু নেই। সেখানে এই 3 ডিফেন্সের সঙ্গে গিয়ে রাইট উইং ব্যাক মনভীর সিং, যাকে অনেকটাই নিচের দিকে এসে হেল্প করতে হবে আশিসকে, এবং লেফট উইং ব্যাক সেক্ষেত্রে লিস্টন অথবা আশিকের মধ্যে কেউ। আশিক কুরুনিয়ান লেফট উইং ব্যাক খেলার জন্য পারফেক্ট প্লেয়ার, বাট চোট কাটিয়ে ফিরে আর কি একটা ম্যাচও 90 মিনিটস খেলেনি। সেই জায়গাতে দাঁড়িয়ে ওরকম একটা গুরুত্বপূর্ণ রোলে হয়তো লিস্টনই ফার্স্ট প্রেফারেন্স পাবে। এবং সেখানে তুমি মিডফিল্ডে হয়তো এবার দীপক তাঙ্গারকে ইউজ করতে পারো ডিফেন্সের আগে একটা ডিফেন্সিভ স্ক্রিন হিসেবে,
সেখানে তার পাশে আপুইয়া, দুটো ডিফেন্সিভ মিডফিল্ডার ইউজ করতে পারো অনুরোধ থাপার মতো কাউকে না ইউজ করে, যেটা হয়তো ডিফেন্সের সামনে স্টেবিলিটি বাড়াবে। এবং দেন নম্বর 10 হিসেবে গ্রেগ স্টুয়ার্ট, সে যদি টোটালি পুরোপুরি ফিট থাকে স্টুয়ার্ট নম্বর 10। এবং আপফ্রন্টে তখন দুটো স্ট্রাইকার কিন্তু ম্যাকলারেন, তার সঙ্গে দিমিত্রি পেত্রাতোস হতে পারে, অথবা দিমিত্রি পেত্রাতোস জেসন কামিংস সেটাও হতে পারে। তো এই ফরমেশনটা কিন্তু মোহনবাগানের জন্য অনেকটা ইজি হবে। আর যদি ইনকেস স্টুয়ার্ট একদম নিজের 100%-এ না থাকে, তো স্টুয়ার্টের জায়গায় দিমিত্রিকে ইউজ করে সেখানে ম্যাকলারেন এবং কামিংস দুজনকে একসাথে ইউজ করতে পারবে। তো সেখানে কিন্তু বিদেশিদের একদম সঠিকভাবে ইউজ করার অপশানটাও মোহনবাগানের হাতে থাকবে। অ্যাটাকে কিন্তু বেঞ্চেও তোমার সাহাল আব্দুল সমাদ, আশিক কুরুনিয়ান, এটা হয়তো বেটার আর কি মোহনবাগানের লাইন আপ হতে পারে 3 ডিফেন্সে গেলে যে প্লেয়ারগুলো আছে তাদের নিয়ে। তবে যদি আবার কোচ ভাবে যে আমার 4 ডিফেন্সই ভালো, আমি 4 ডিফেন্সে গিয়েই আমার ডিফেন্স এত ভালো খেলেছে, যখন 3 ডিফেন্সে খেলছিলাম ডিফেন্স ঠিকঠাক খেলতে পারছিল না, সেইখানে কি ভাবনা চিন্তা হতে পারে? সেখানে দেখো রাইট ব্যাক তো আশিস রাই খেলছে, রাইট সেন্টার ব্যাক টম আলড্রেট খেলছে, সেই দিকটি অসুবিধে নেই। তবে টম আলড্রেটের সঙ্গে যদি সেন্টার ব্যাক খেলায় দীপেন্দু বিশ্বাসকে এবং লেফট ব্যাক খেলায় আশিক কুরুনিয়ানকে, সেটা একটা ভাবনা চিন্তা হতে পারে। তবে আশিকের নাম যখনই আসছে, তো আশিক কিন্তু ওই লেফট ব্যাক রোলে অনেক দিন খেলেনি, এবং প্রপার 90 মিনিট আশিক অনেক দিন খেলেনি, চোট থেকে ফিরছে। সেখানে হয়তো সে ওই রোলটার জন্য আদর্শ অপশান না, সেটাই মাথায় আসবে। সেই জায়গাতে অপশান কি হতে পারে? দীপেন্দুকে লেফট ব্যাক খেলাও, আর সেন্টার ব্যাক নিয়ে এসো দীপক তাংড়িকে। দীপক তাংড়ি কিন্তু সেই জায়গাতে 4 ব্যাকে আমার মনে হয় একমাত্র সলিউশন, যে কিন্তু টম আলড্রেডের পাশে অ্যাজ এ সেন্টার ব্যাক খেলতে পারবে। সব থেকে বড় কথা কি, দীপক তাংড়ি লাস্ট 2টো ম্যাচে স্টার্ট করেছে আর একটাও হলুদ কার্ড দেখেনি, যেখানে বাকি প্লেয়াররা এত হলুদ কার্ড দেখছে, বিশাল বড় অ্যাচিভমেন্ট। এবং তাংড়ি হয়তো কিছুটা মাথা ঠান্ডা রাখতে শিখেছে, আর একটু মাথা ঠান্ডা রেখে যদি সেন্টার ব্যাক খেলতে পারে, সে কিন্তু খেলতে পারবে। কারণ দীপক তাংড়ি তার মানে ইয়ং ক্যারিয়ারে অনেকবার সেন্টার ব্যাক খেলেছে, তো সেখানে অসুবিধা হবে না তার। এটা একটা কিন্তু ফরমেশন হতে পারে, তাংড়ি এবং দীপেন্দু দুজনকে একসাথে খেলানো, সেখানে এইভাবে 4 ডিফেন্সে যাওয়া, এবং দেন 4 ডিফেন্সের সামনে আপুইয়া এবং অনুরোধ থাপা দুজন সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে যাবে। নম্বর 10 গ্রেগ স্টুয়ার্ট ফিট থাকলে গ্রেগ স্টুয়ার্ট, এবং সেখানে ডান দিকের উইং দিয়ে মনভীর সিং, বাঁ দিকের উইং দিয়ে কিন্তু দিমিত্রি পেত্রাতোসকে ইউজ করতে পারে। নম্বর 9 কিন্তু সেখানে ম্যাকলারেনকে ইউজ করতে পারে, অথবা কামিংসকে ইউজ করতে পারে। যদিও স্টুয়ার্ট স্টার্ট করলে আমি একবার ম্যাকলারেনকেই দেখতে চাই, আগের দিন কামিংস গোল করেছে, বাট কামিংসের একটু ভুঁড়িটা দেখছিলাম, 90 মিনিট খেলার মতো ফিটনেসে কামিংস আছে কিনা সেটা একটা প্রশ্নের জায়গা। এবং অ্যাকচুয়ালি সত্যি বলতে কি, কামিংস শুরু করলে যত না ভালো খেলে, পরের দিকে 65-70 মিনিটের মতো সময় এলে বাকি সময়টা অনেক বেশি ভালো খেলে দেখেছি। সেখানে স্টুয়ার্ট খেললে আমি ম্যাকলারেনকেই স্টার্ট করা সেটা চাইবো, এবং সেই জায়গাতে উইং দিয়ে কিন্তু দিমিত্রিকে অপারেট করানো যেতে পারে বাঁ দিকের উইংটা দিয়ে। সেখানে দিমিত্রি যদি নিচের দিকে এসে ডিফেন্সকে হেল্প করতে পারে, সেটা ভালো হবে। এবং তুমি আপফ্রন্টে একটা এক্সট্রা বিদেশির অপশানও পেয়ে যাচ্ছ, যেহেতু আলবার্তো থাকছে না। সেখানে হয়তো দিমিকে লেফট উইং দিয়ে খেলালে আক্রমণের ঝাঁজে অনেক বেটার থাকবে, এবং রাইট ব্যাকের জায়গাটাই কিন্তু তোমার নর্থ ইস্টের প্রবলেম আছে, সেখান থেকে কিন্তু মোহনবাগান অ্যাটাক করতে পারবে। এটা একটা ভালো স্ট্র্যাটেজি কিন্তু হতে পারে যদি 4 ডিফেন্সে যেতে চায়। তো আই থিঙ্ক এই দুটো ফরমেশনে যা যেতে পারে, 4 ডিফেন্সে যেতে চাইলে এইটা হয়তো বেস্ট লাইন আপ হবে, 3 ডিফেন্সে যেতে চাইলে আগেরটাও কিন্তু ভালো লাইন আপ হতে পারে, যেখানে লাস্ট অব্দি মোহনবাগানকে ওই মন্ত্রতেই যেতে হবে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তবে আরেকটা লাইন আপ তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু অতিরিক্ত অ্যাটাকিং হতে পারে, যেহেতু বেমামেরের মতো প্লেয়ার নর্থ ইস্টের মিডফিল্ডে থাকবে না। মিডফিল্ডটাকে ডমিনেট করার জন্য একসাথে যদি স্টুয়ার্ট এবং দিমিত্রি মাঝখান থেকে অপারেট করে এবং এরকম ফুল অ্যাটাকিং লাইন আপে যায়, সেখানে মোহনবাগান অনেক বেশি অ্যাটাকিং খেলতে পারবে, বাট হয়তো এতটা আক্রমণাত্মক তোমার কোচ যাবে না। 4 ডিফেন্স যদি এরকম হয়, তার সামনে থাপা আপুইয়া দুজনকে একসাথে হয়তো ইউজ করবে। বাই দ্য ওয়ে, এটাও কিন্তু একটা অ্যাটাকিং লাইন আপ হতে পারে, কারণ শেষ 6টা ম্যাচে মোহনবাগান ওপেন প্লে থেকে গোল না খেলেও এই ম্যাচে সেই রেকর্ডটা ভেঙে যেতে পারে, কারণ আলবার্তো নেই, সুভাশিস নেই, চাপ হবে ডিফেন্সে, টম আলড্রেডের পক্ষেও সামলানো চাপ হবে। বাট সেখানে তুমি যদি 2টো গোল খাও, আপফ্রন্টে 3টে গোল করতে চাইবে, এবং ডিফেন্সিভলি নর্থ ইস্টও খুব একটা ভালো জায়গায় হয়তো থাকবে না। মাইকেল জোবাকো অ্যাভেলেবেল থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন আছে, বেমাম্মের অ্যাভেলেবেল থাকবে না। তো সেখানে কিন্তু অ্যাটাক করলে নর্থ ইস্টেরও ডিফেন্স ভাঙা সম্ভব, এবং অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, সেটাই কিন্তু মোহনবাগানের এই ম্যাচে মন্ত্র হওয়া উচিত। বাকি তোমাদের মতামত জানিও, তোমাদের মতে মোহনবাগানের বেস্ট পসিবল লাইন আপ এই ম্যাচের জন্য কীরকম হতে পারে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, সেই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।